শেষ মুহূর্তে লঞ্চ বোঝায় মানুষ ছুটছে বাড়ির পানে। বাস স্বল্পতার পাশাপাশি মহাসড়কে গাড়ির ধীরগতি, উত্তরের 2 রেল রুটে এখনো ভোগান্তি। আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যমুনা ফিউচার পার্কে ক্রেতা দর্শনার্থীর ভিড়। আমাদের প্ল্যানই ছিল লাস্ট মোমেন্টে আসবো, একটু ভিড়টা যাতে অ্যাভয়েড করা যায়। বাচ্চাদের জন্য জামা কাপড় কিনলাম, নিজের জন্য কিনবো। খুব ব্যস্ত ছিলাম, ঈদের শপিং করা হয়নি, তো আজকে আসলাম। খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে এই টিকটকার রাকিব হত্যাকাণ্ড, বলছে পুলিশ। অস্ত্রসহ গ্রেপ্তার 5, নেপথ্যে নারী ঘটিত কারণ। সাউথ পার্সে হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা। নিরাপত্তা অজুহাতে আল আকসায় ঈদ জামায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ফয়সল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। শুরুতেই যথারীতি ঈদে বাড়ি ফেরার খবর। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক এবং নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। কি কমলাপুর, কি সদরঘাট, কম বেশি সকলেই ভোগান্তি নিয়ে পথ ধরেছেন বাড়ির। মহাসড়কেও আছে দুর্ভোগ। লঞ্চে যাত্রী বোঝাই, তারপরও আরও যাত্রী লোড করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অতিষ্ঠ যাত্রীরা পেয়ে যান নৌ প্রতিমন্ত্রীকে। অভিযোগ জানালে সাথে সাথে অ্যাকশন। নৌমন্ত্রীর নির্দেশে মুহূর্তেই টার্মিনাল ছাড়ে লঞ্চ। এরপর ঘাটে থাকা প্রতিটি নৌযানে উঠে প্রতিমন্ত্রী নিজেই পরিস্থিতি দেখেন। একে একে ঘাট খালি হতে থাকে, আর যাত্রীরাও হাতে তালি দিয়ে শুভেচ্ছা জানান সরকারের এই প্রতিনিধিকে। ধন্যবাদ 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 ধন্যবাদ। জি জি, এখন ছেড়ে দিব। ধন্যবাদ ধন্যবাদ। যারা লঞ্চ পেল তাদের তো দুর্ভোগ কমলো, কিন্তু যারা পাননি তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় টার্মিনালে। দীর্ঘ অপেক্ষার পর লঞ্চ থামা মাত্রই ঘরমুখ মানুষ হুড়মুড়ি উঠছেন নৌযানে। গতকালের দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। ভয় জোরের কারণে আসছি, 10টা 11টা বাজে লঞ্চ আসার কথা, এখনো আসে না। হ্যাঁ, লঞ্চ আসবে আসবে বললেন, 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। প্রতিবার দেরি 12 ঘন্টা 14 ঘন্টা করে লাগে যাইতে, এবার কয় ঘন্টা লাগবে যাইতে। এদিকে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, রাজধানী ছেড়ে যাওয়া মানুষের। অধিকাংশ ট্রেন কিছুটা বিলম্বে ঢাকা ছাড়লেও দুর্ভোগে পড়তে হয় নীলসাগর ও একতা এক্সপ্রেসের যাত্রীদের। আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। টিকেটের জন্য দাঁড়িয়ে আসছিলাম, টিকিট দেনা। কিছু করার নাই ভাই, হ্যাঁ যাইতেই হবে। ভিড়ের জন্য আমার অনেক খারাপ লাগছে। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। এদিকে পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে প্রচুর চাপ। বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। গাড়ির ধীরগতির কারণে দুর্ভোগ চরমে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী থেকে বাড়ির পথ ধরা মানুষের খবর আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাব সদরঘাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আমরা সদরঘাটে গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছি এবং দেখেছে সারা দেশ। আজকে নিশ্চয়ই একটু বাড়তি সতর্কতা কি দেখছেন কিনা? সব মিলে লঞ্চে যাত্রীদের ভিড় কেমন আর কি পরিস্থিতি? তিতুমির, গতকালকের ঘটনার পর সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বিআইডব্লিউটিএ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই ঘটনায় যারা দায়ী, যেই
লঞ্চটি ধাক্কা দিয়েছিল সেটির সারেংকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে যেন একই ধরনের ঘটনা না ঘটে, পুনরাবৃত্তি না হয় সেটির ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে এখানে যারা বিআইডব্লিউটি এর কাজ করছে। বিশেষ করে গতকালকের যে ঘটনাটি ঘটেছিল, ছোট ছোট নৌকায় করে লঞ্চে ওঠার চেষ্টায় থাকে সবসময় এটা বাড়তি ভিড় যখন থাকে, সেটি যেন না হয়, ছোট নৌকাগুলো যেন আশেপাশে ভিড়তে না দেয়া হয় সেই জায়গাটিতে সতর্ক করছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। সেটি একেবারেই বন্ধ করে দেয়া হয়েছে বলা যায়। যে আর যে ভিড়ের কথা, অর্থাৎ সদরঘাটে যেহেতু ঈদ একেবারে হাতে সময় নেই, তো এই সময়টাতে আসলে যেভাবে ভিড় থাকার কথা সেরকমটি আসলে নেই। মূলত মূল যে ভিড়টি সদরঘাট থেকে, সেই ভিড়টি গতকালকেই সবচেয়ে বেশি ছিল। আজকে সকাল থেকেও টুকটাক মানুষ গিয়েছে, কিন্তু এখন যেহেতু একটা 7টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে দেওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণে বেশিরভাগ যাত্রী কিন্তু লঞ্চগুলোতে, এখন ঘাটে যেই লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোতে উঠে পড়েছেন এবং শেষ অর্থাৎ লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি এখন চলছে। অর্থাৎ এই ঘাটে এখন যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে। এই সদরঘাটে যেন এবার বাড়তি চাপ না থাকে সে কারণে বছিলা এবং শিমুলিয়া, পূর্বাঞ্চলের শিমুলিয়া, এই নতুন দুটি ঘাট করা হয়েছে। এই ঘাটগুলো থেকেও বিশেষ লঞ্চ সার্ভিস চালু করেছে বিআইডব্লিউটিএ। সব মিলিয়ে বাড়তি ভাড়ার যে বিষয়টি সড়ক পথে আমরা নানাভাবে অভিযোগ পাচ্ছি, কিন্তু লঞ্চে বা সদরঘাটে সেরকম এখন পর্যন্ত কারো কাছে আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। এবং উল্টো বিআইডব্লিউটিএ যেটি বলছে যে যেসব নির্ধারিত ভাড়া ছিল 34টি রুটে, প্রত্যেকটি রুটেই নির্ধারিত ভাড়ার চেয়ে 15% কমে ভাড়া এই যে যারা যাচ্ছেন ঈদে ঘরমুখো স্বজনদের সঙ্গে ঈদ করতে, তারা যেন স্বস্তিতে যেতে পারেন সেই কারণে তারা 15% ছাড়ে এই লঞ্চ টিকিট বিক্রি করছে। ধন্যবাদ আরিফুর রহমান সবুজ, সদরঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের বিস্তারিত। দেখছিলাম সদরঘাটে লঞ্চ যাত্রার খবর। এবার একটু মহাসড়কের পরিস্থিতি জানবো। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে চন্দ্রা, যেটা ঘিরে সাধারণত যানজটের খবর আমরা পাচ্ছিলাম। সেখানেই আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু, সরাসরি যাচ্ছে তার কাছে। নিপু, চন্দ্রা ঘিরে যে যানজটের খবর ছিল গতকালকে থেকে বা কয়েকদিন ধরে, আজকে কি পরিস্থিতি? মানুষের চাপ কি আজকে কিছুটা কমেছে কিনা, যেহেতু ঈদের সময়সূচি কিন্তু জানা গিয়েছে কবে হচ্ছে ঈদ? তিতুমির, আমি এখন আপনাকে একটু স্বস্তির খবরই জানাবো। গত দুদিন যাবৎ অস্বস্তিকর খবর জানিয়েছিলাম, এখন কিন্তু বেশ স্বস্তির খবরই জানাচ্ছি। চন্দ্রাতে এই মুহূর্তের অবস্থা একেবারে স্বাভাবিক দিনের মতো, অর্থাৎ একেবারে কোনো ধরনের জটলা নেই চন্দ্রায় যারা গাজীপুর হয়ে যারা আসবেন এবং নবীনগর হয়ে যারা আসবেন, দুপথেই কিন্তু এখন পর্যন্ত একেবারে নির্বিঘ্নে তারা চন্দ্রা অতিক্রম করতে পারবেন, এমন চিত্র কিন্তু আমরা দেখছি। হঠাৎ আজকে বিকেল 3টের পর থেকে কিন্তু এই সড়কটি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করে। এখন আমরা দেখেছি যে ঢাকা প্রবেশের পথ এবং ঢাকা থেকে বের হওয়ার পথ, দুটি পথই কিন্তু আমরা দেখেছি একেবারে স্বাভাবিক রয়েছে। অন্যান্য স্বাভাবিক দিনে যেমনটি যানবাহন থাকে ঠিক তেমনটি কিন্তু রয়েছে। এখানে যে বসে সময় নষ্ট করার মতো কিন্তু পরিস্থিতি এখন নেই। তো এখন যে পরিস্থিতি যদি বলতে চাই যে আমরা দেখেছি যে চন্দ্রার অবস্থা স্বাভাবিক হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু যারা দায়িত্ব ছিলেন তারাও কিন্তু এখন একটু বিশ্রামে গিয়েছেন। মাহফুজুর রহমান নিপু চন্দ্রা থেকে বেশ স্বস্তির খবরই দিলেন যে এই মুহূর্তে সেখানেই অন্তত যানজটের খুব একটা দেখা নেই। তবে মহাসড়ক ঘিরে আসলে নানান রকম অভিযোগ আছে, দুর্ভোগের খবর আমরা পাচ্ছি, সেই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে, প্রথমে নিপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পরিবহন নেতা এবং সংগঠক শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। জনাব শিমুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাধারণত ঈদ এলেই যেটা হয় বাড়তি ভাড়ার অভিযোগ আসে এবং সেটা কিন্তু এবারও ছিল যথারীতি। এটা আসলে ঠিক কেন হয়, মানে কোন জায়গাটায় আসলে আমাদের ঘাটতি আছে বলে মনে করেন? কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা যাতে স্থায়ীভাবে বন্ধ হয়? যমুনা টেলিভিশনের দর্শক এবং শ্রোতাদেরকে আমি ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে আপনারা জানেন যে ঈদ ফেস্টিভ্যালটা মানুষের কালচারালি, আমাদের এখানকার মানুষ দুনিয়ার অন্য কোনো দেশের চাইতে আমাদের এখানকার মানুষ
পরিবারের সাথে গ্রামে সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চাই। এই এত মানুষ ঢাকা নগর থেকে প্রায় গত বছর আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে গেলাম, ঈদের 2 দিন আগে 1,07,00,000 লোক, ঈদের 2 দিন পরে আরো 25-30 লাখ বললে আমরা নর্মালি ধরতে পারি 1.25 কোটি থেকে 1.5 কোটি মানুষ গ্রাম ঢাকা থেকে গ্রামে যায় এবং গ্রাম থেকে ফিরে আসে। আমাদের ট্রান্সপোর্টের যে এখন বর্তমান অবস্থা, সেখানে হচ্ছে 86,500 যাত্রীবাহী বাস, ট্রেন, লঞ্চ, ফেরিঘাট, এইটা মিলে যে আমাদের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির চাইতে যাত্রীর সংখ্যা অনেক বেশি। সে কারণে আমরা এবার একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের গার্মেন্টস মালিকদের সাথে, শিল্প মালিকদের সাথে আমরা একটু ঈদ যাত্রাটা একটু স্বস্তিদায়ক করার জন্য বলছিলাম যে আপনারা ভাগে ভাগে যদি আপনারা ছুটি দেন, তাহলে আমাদের ঈদ ম্যানেজমেন্টটা সবার জন্য স্বস্তিদায়ক হবে। এটা ঠিকই করেছিল, 18 তারিখে সরকার ছুটি ঘোষণা করেছিলেন, আমাদের সময়টাও বেশ হাতে পাওয়া গেছিল ঈদ ম্যানেজমেন্টটা এবার। কিন্তু গতকালকে রাতে ঝড় বৃষ্টি, প্রবল শিলাপাত এবং একবারে এই সাভার, আশুলিয়া এবং গাজীপুর, টাঙ্গাইলের সমস্ত শ্রমিক কারখানাগুলো বন্ধ করে দেওয়ার কারণে সমস্ত লোক এসে রাস্তায় পড়ে, এবং রাস্তার কারণে এই চট্টগ্রাম টাঙ্গাইল রোডটা, গাজীপুর থেকে, আশুলিয়া থেকে, চন্দ্রা থেকে টাঙ্গাইল রোডটা ফ্রি হতে আজকে প্রায় প্রথম সময়টুকু লেগেছে, ফার্স্ট হাফ। এখন যদি আমি নিজেই আসছি পাবনাতে ঢাকা থেকে, এখন আর কোনো যাত্রী সংকট নেই। আর আমি প্রতিটা আপনাদের টেলিভিশন নিউজ গুলো দেখছি, বাংলাদেশে একটা যেমন একটা ভুলপর একটা সংগঠন যাত্রী কল্যাণ সমিতি, ওনারা বলে দিলেন যে 183 কোটি টাকা চাঁদা তুলছে বেশি মালিকরা। তো এই বাস্তবতা কিন্তু আমি নিজে প্রত্যেকটা টার্মিনালে গিয়েছি। জি, এর তথ্যের শামসুর রহমান আমি বাস্তবতা শিমুল, আমরা বুঝতে পেরেছি আপনার কথা, এবং আপনি নিজেও যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা আমরা শুনছিলাম যে আজকে অন্তত খুব একটা ভোগান্তি নেই, এবং যেহেতু আমাদের ক্যাপাসিটির চেয়ে আসলে যাত্রীর সংখ্যা অনেক বেশি, তবে সেটা নিশ্চয়ই ভবিষ্যতে এড়ানোর জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে ব্রিফ করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেইখানে। হেফাজত করেন, আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করার জন্য যেন আমাদেরকে কাজ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আমরা ব্রিফিং শুনছিলাম, এবং এর মধ্যে দর্শক আপনারা জেনেছেন যে শনিবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উল ফিতর। আমরা এই পর্যায়ে আবারও মহাসড়কের ঈদে বাড়ি ফেরার খবর জানানোর বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর কামরানুল বাসেত। জনাব বাসেত, এবারের ঈদ যাত্রাতেও যথারীতি প্রাণহানির ঘটনা ঘটেছে, নানান রকম দুর্ঘটনার খবর আমি আপনার সঙ্গে যখন এখন যুক্ত হয়েছি, এই সময়ে হয়তো কোথাও না কোথাও দেশের দুর্ঘটনার খবর আসছে, সড়ক, নৌ এবং রেলপথ সবখানেই। এইটা কি আসলে বন্ধ করা সম্ভব বলে মনে হয় আপনার? আমাদের সীমাবদ্ধতা কোথায় একটু বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ যমুনা টিভিকে। আমাদের প্রতি ঈদেই দেখা যাচ্ছে, আমি যদি গত 5 বছরের দেখি, প্রায় 300+ মানুষ মারা যাচ্ছে এই ঈদ যাত্রাতেই, যেটা স্পট ডেথ, এবং এটা আসলে কমানো সম্ভব। বাংলাদেশের মতন জায়গায় এটা হয়তো জিরো করা সম্ভব না, কিন্তু এটা কমানো সম্ভব। এবং আমরা এটার জন্য আসলে সম্মিলিত উদ্যোগ দরকার, এবং সরকারের যে আমি বলবো পলিটিক্যাল উইল থাকতে হবে, এবং আমাদের যারা বাস মালিকরা আছেন এবং আমরা যারা যাত্রী আছি আমাদেরকেও সচেতন হতে হবে। তা আমাদের কাছে আসলে সেফটিটা অনেক সময় প্রায়োরিটি পায় না। এই ইভেন আমরা নিউজ করছি এই আমাদের ট্রেনের ছাদে করে যাচ্ছে, কিন্তু এটা যে কতটুকু ভয়াবহ সেটাকে আসলে আমরা কখনোই আনছি না। সেটা দেখা যাচ্ছে যে আমাদের এটা একটা ঈদের আনন্দে বাড়িতে যাচ্ছে, কিন্তু আমরা যদি সরকার আগের থেকে প্ল্যান করে, একটু আগে যেটা বলছিল যে আমরা যে ফেজে বাড়িতে যেতে পারে, এবং আমাদের যদি ট্রান্সপোর্টগুলো প্রপার অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে এই মৃত্যু ঠেকানো সম্ভব। এবং আমাদেরকে জনগণকেও সচেতন হতে হবে, এই জনগণের সচেতনতা ছাড়া সম্ভব না। সঙ্গে আমাদের এনফোর্সমেন্টটা খুব স্ট্রং হতে হবে।
যারা বাড়িতে যাচ্ছেন তারা তো আবার ফিরবেন, সেটাও নিশ্চয়ই আমাদের মাথায় আছে, এবং ফেরার সময়ও তো একই রকম দুর্ভোগের দুর্ঘটনার চিত্র আমাদের কাছে আসে। কোনো পরামর্শ যদি থাকে আপনার? আমরা সবসময় বলবো যে আমাদের যখন বাড়িতে যাচ্ছে, যারা কর্মজীবীরা তারা একটা সময় ছুটি পাচ্ছে, পরিবারকে আগে পাঠিয়ে দিচ্ছে, আমাদের বাচ্চারা আসছে, কিন্তু স্কুল যখন খোলার সময় হয় তখন আমরা আবার সবাই একসাথে ব্যাক করছি। সো আমাদের এইটা, এবং যারা বাস মালিক আছেন, সরকারের ট্রেন কর্তৃপক্ষ আছে, তারা যদি যে অতিরিক্ত যাত্রী বোঝাই না করেন, এবং আমরা আজকে একটা ভিডিও দেখছিলাম যে ওভার স্পিডের জন্য একটা বাস উল্টে গিয়েছে এবং আগুন ধরে গিয়েছে। সো এই যে স্পিড ম্যানেজমেন্টটা আমাদেরকে, এবং গাড়িগুলা যেগুলা ফিটনেসবিহীন গাড়ি তারা যেন দূরপাল্লায় না যায়, এবং যে কোনো গাড়ি এই রওনা দেওয়ার আগে তার ফিটনেসটা যেন প্রপারলি চেক করে। এবং আমি বলবো জনগণকেও সচেতন হতে হবে যেন তারা অতিরিক্ত যাত্রী হিসাবে গাড়িতে না যায়। জি জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরানুল বাসেত। রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলাম আমরা। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার ভালো প্রভাব পড়েছে সারা দেশের ট্রেন যোগাযোগে। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন, তার কাছ থেকে শুনবো বিস্তারিত। অহন, আজকে যাত্রীদের এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন, এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে প্রশাসন বা কর্মকর্তা বা যাত্রীরা কে কি বলছেন? করে ঈদের এই সময়টাতে যে পরিমাণ ভিড় হওয়ার কথা সেটি নেই, সেটি হয়তো হয়েছে। গতকাল তো ব্যাপক ভিড় ছিল, আজকেও দিনভর ব্যাপক ছিল, সন্ধ্যার পরে সেই ভিড় অনেকটাই কমে গেছে। এই যে বিমানবন্দর স্টেশনটি, সেখানকার দৃশ্য যদি আমি দেখাই, মাত্র একটি ট্রেন এলো, আমরা দেখছি ভিতরে সাধারণত অন্যান্য সময়ে যে পরিমাণ লোক দাঁড়িয়ে থাকেন সেই পরিমাণ লোক কিন্তু দাঁড়িয়ে নেই, এবং সিটেই অর্থাৎ আসনগুলো নিয়ে যারা বসে আছেন তারাই ভ্রমণ করছেন, অর্থাৎ গাদাগাদি করে যাওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু ঘটছে না। কিছুক্ষণ আগেও একটু ব্রহ্মপুত্র এক্সপ্রেস সেটি গেল, সেটিতে আমরা একই চিত্র দেখছি। সেই যাত্রীরা বলছিলেন যে অনেকটাই স্বস্তি, হ্যাঁ, তবে ভিড় সেটিই ছিল একেবারে হুড়োহুড়ি করে যখন ওঠার সময়, সেটি এই ছাড়া আর কোনো ভিড়ভাট্টা তারা কথা বলছেন না, স্বস্তির কথা বলছেন। যদিও সেই ট্রেনটি 10 মিনিট দেরিতে ছেড়েছে, যদিও গতকালের যে দুর্ঘটনা সেটিতে উত্তরের যে 6 থেকে 7টি জেলার যে ট্রেনগুলো আছে সেইগুলোর শিডিউল তো মহা বিপর্যয় ঘটেছে। 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত লেটে সেই ট্রেনগুলো যাচ্ছে, অর্থাৎ রিশিডিউল করতে হচ্ছে। এই ছাড়া এখানে আমরা নিরাপত্তার বিষয়গুলো দেখছিলাম যে শেষ সময়ে ঠিক অনেকটাই ভালো, অনেকেই আগামীকাল ঈদ হবে এমনটিই মনে করে এই সময় টিকিটগুলো কেটেছিলেন, যে কারণে শেষ সময়ের স্বস্তির যাত্রা, এবং আগামীকালও যেহেতু সময় পাচ্ছেন যাত্রীরা, সেক্ষেত্রেও সেই যাত্রাটিও নিশ্চয়ই স্বস্তির হবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে। তিতুমি, ধন্যবাদ আলামিন হক অহন বিমানবন্দর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন ট্রেনে ঈদে বাড়ি ফেরার খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বার্তায় বলেন, 1 মাস ধরে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং সিয়াম, সাধনা ও ইবাদতে নিয়োজিত ছিলেন। ঈদ উল ফিতরের এই উৎসব সকলের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্বব্যাপী সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেন তিনি। শুভেচ্ছা বার্তায় আরও বলেন, 2 দেশের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক। দীর্ঘদিন পর জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, একই সঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহ মাঠে নারী সহ 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামায়াত জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হবে। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মুকাররম সহ অন্যান্য স্থানে ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, তবে ঈদের দিন সকালে যমুনায় সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে যমুনায় শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। ঈদ সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হচ্ছে পুরো এলাকা। শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসবেন কূটনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরাও। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের জন্য প্রস্তুত যমুনা। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরও। নারী ঘটিত বিরোধের জেরেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে হত্যা করা হয় জানিয়েছে পুলিশ। আর খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হয় এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তারের পর আজ এসব তথ্য জানানো হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। গেল 15 মার্চ রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে। এই ঘটনার পর ঘাতকদের ধরতে মাঠে নামে পুলিশ। এখন পর্যন্ত খুনের ঘটনায় সরাসরি অংশ নেওয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও চাকু। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যায় নেতৃত্ব দেয়। ঘটনার 3 থেকে 4 দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে হোটেলে অবস্থান করে আর সেখানে বসেই হত্যার পরিকল্পনা করে। নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো তাকেও ধরলাম। সে হচ্ছে মূলত ওই বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। তো যার কথা শুনলে ওই এলাকায় নাকি মাস্তানি, মানে ব্যাপক বড় মাস্তান আর কি, ওইখানে সবাই চুপচাপ থাকে আর কি। তো তাকে আমরা যখন ধরলাম, যে সেই বিষয়গুলো পুরো টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে। পুলিশ বলছে টিকটকার রাকিব হত্যার নেপথ্য কারণ পরকীয়া ও অনৈতিক সম্পর্ক। সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু। এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্ধ্যের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য না। এবং এই বেশ কিছুদিন যাবৎ সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেয় যে রাকিবকে এই কিল করার জন্য। এই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে গুলি করার পরে রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঈদ বাজারের খবর জানবো। রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে শেষ সময়ের কেনাকাটা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঐশী, শেষ মুহূর্তের কেনাকাটা, এই মুহূর্তে মানুষের সমাগম কেমন এবং কোন জিনিসের দিকে ঝোঁক বেশি দেখছেন? আসলে তিতুমির একদমই শেষ সময়, যেহেতু আগামীকালকের দিনটি খালি হাতে বাকি, তাই একদম শেষ সময় আসলে প্রসাধনীর শেষ অংশটুকু যেটুকু বাকি আছে কেনাকাটার, সেটির দিকেই আসলে মানুষের বেশি ঝোঁক। যেমন অনেকে পোশাক কিনেছেন, পোশাকের সঙ্গে একটু মিলিয়ে জুতা কেনা বা একটু মিলিয়ে অন্যান্য ব্যাগ বা অন্যান্য সামগ্রী কেনা, অনেকে বিভিন্ন ধরনের প্রসাধনী কিনছেন। সে সমস্ত দিকে, অর্থাৎ শেষ দিকের কিছু কিছু জিনিস কেনা বাকি আসলে অনেকেরই আছে, সেগুলোই তারা কিনছেন। এবং একই সঙ্গে অনেকেই আছেন এখানে যারা ভিড় কমাতে বা কম ভিড়ের মধ্যে আসলে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এজন্য একদম শেষ মুহূর্তে এসে মূল যে কেনাকাটা সেটাও করছেন। এবং সেই জায়গা থেকে আসলে যমুনা ফিউচার পার্কেকেই কিন্তু তারা বেছে নিচ্ছেন, কারণ শেষ মুহূর্তের কেনাকাটায় হাতে কিন্তু সময়ও খুব কম, এবং সে সময়ের মধ্যে সমস্ত কেনাকাটা একসঙ্গে সেরে ফেলতে, সবার জন্য পরিবারের কেনাকাটা করতে এই ফিউচার পার্কে এক ছাদের নিচে সমস্ত ব্র্যান্ডের পণ্য পেয়ে আসলে ক্রেতারাও ভীষণভাবে উপকৃত হচ্ছেন। শুধুমাত্র যে পোশাক কিংবা প্রসাধনী সামগ্রী তাই নয়, কাঁচা বাজারও করে নিচ্ছেন কেউ কেউ এই সুযোগে, যেহেতু হোলসেল আছে এবং একই সঙ্গে অন্যান্য যে বাজার আছে যমুনা ফিউচার পার্কের মধ্যে। ফলে শেষ মুহূর্তেও কিন্তু মধ্যরাত পর্যন্ত এই জমজমাট কেনাকাটা চলবে। সুমাইয়া ঐশী জানাচ্ছিলেন যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ বাজারের সবশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক, ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। জবাবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক মিসাইল ছুড়ছে ইরান।
ধ্বংস হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল এবং গ্যাস শোধনাগার আরামকো, কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাউ দাউ করে জ্বলছে ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ধ্বংস হচ্ছে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শোধনাগার। বুধবার এই হামলার পর ইরানের পাল্টা জবাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। যে কোনো সময় হামলার শঙ্কায় সাইরেন বাজছে তেল আবিব ও জেরুজালেমেও। তেহরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস শোধনাগার আরামকো। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলা না করার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তাই এর দায় পুরোপুরি ইসরায়েলের উপর চাপিয়ে দেন তিনি। ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে তিনি বলেন, ইরানে চালানো এই হামলার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই কাতার কিংবা যুক্তরাষ্ট্রের। হামলা পাল্টা হামলার মাঝেই স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে পাল্টা হামলার প্রচ্ছন্ন হুমকি দেন। ইরান প্রতিবেশীদের সাথে আলোচনায় বিশ্বাসী নয়, বরং তারা চাপ প্রয়োগের চেষ্টা করে। তবে সৌদি আরব কোনো চাপে মাথা নত করবে না, উল্টো এই চাপ তাদের উপর গিয়েই পড়বে। প্রয়োজনে সামরিক পদক্ষেপের অধিকার আমাদের আছে। আরামকো শোধনাগারে হামলার জেরে ব্যাপক ক্ষোভ জানিয়েছে সৌদি আরব। ইরানের উপর যা একটু বিশ্বাস ছিল তা এই হামলার পর ভেঙে চুরমার হয়ে গেছে, এমন মন্তব্য এসেছে রিয়াদের পক্ষ থেকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। অন্যদিকে নিরাপত্তার শঙ্কার অজুহাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে দেয়া হবে না ফিলিস্তিনি মুসলিমদের। ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। অভিযোগ, ইরান যুদ্ধকে ব্যবহার করে আসলে ফিলিস্তিনিদের কাছ থেকে চিরতরে আল আকসা কেড়ে নেয়াই উদ্দেশ্য। যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের গ্র্যান্ড মসজিদেও বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামায়াত। এর আগে নিরাপত্তা ইস্যুতে ঈদগাহে জামাত আয়োজন বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। এই ছিল আমাদের সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।